বিচার প্রক্রিয়া শেষে রায়ের দিন নির্ধারণের অপেক্ষায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলা প্রায় ৯,০০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ২৮ দিনে ৫৪ জনের সাক্ষ্য, ট্রাইব্যুনালের প্রথম রাজসাক্ষী আর এজলাস থেকে বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার কেমন ছিল আলোচিত এই মামলার বিচার প্রক্রিয়া। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের প্রতিবেদনে। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী জুলাই আগস্টের গণ অভ্যুত্থান ঠেকাতে ১৪০০ ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। আহত ও পঙ্গুত্ব বরণ করেন আরও ২৫,০০০। ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে শেষ পর্যন্ত ২০২৪ সালের ৫ই আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। আওয়ামী সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। সিদ্ধান্ত হয় সেখানেই অনুষ্ঠিত হবে জুলাই আগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের বিচার। অভ্যুত্থানের সময় হত্যা, গণহত্যা সহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ট্রাইব্যুনালে জমা পড়া একাধিক অভিযোগের ভিত্তিতে আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ১৪ অক্টোবর থেকে তদন্ত শুরু করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ৬ মাস ২৮ দিন পর ১২ মে প্রসিকিউশনের কাছে প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। ২৫ মে সেটি ট্রাইব্যুনালে উত্থাপন করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে মারণাস্ত্র ব্যবহার করে হত্যার নির্দেশ, উস্কানি ও প্ররোচনা, আবু সাইদকে হত্যা, চানখারপুলে ৬ জনকে হত্যা এবং আশুলিয়ায় মরদেহ পোড়ানো সহ মোট ৫টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়। ১ জুন বিচারপতি গোলাম মর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল একে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। এদিন পলাতক ২ আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এর ধারাবাহিকতায় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরেও হাজির না হওয়ায় ২৪ জুন আসামিদের পক্ষে আইনজীবী নিয়োগ করে ট্রাইব্যুনাল। মামলার কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। ১০ জুলাই অভিযোগ আমলে নিয়ে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। এদিন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন তার অপরাধের দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ার ইচ্ছা পোষণ করেন। ৪ আগস্ট থেকে এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। ২৮ কার্যদিবসে মোট ৫৪ জনের সাক্ষ্য গ্রহণ ও আসামি পক্ষের জেরা সম্পন্ন হয়। সাক্ষীদের মধ্যে স্থানীয় সরকার উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদ, এনসিপির আহ্বায়ক এবং সাবেক সমন্বয়ক নাহিদ ইসলাম এবং আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানও ছিলেন। রাজসাক্ষী আবদুল্লাহ আল মামুন জানান, ২০২৪ সালের ১৮ জুলাই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাকে ফোন করে বলেন, আন্দোলন দমনে সরাসরি প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। ১২ অক্টোবর থেকে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। ৫ দিনের যুক্তিতর্কে জুলাই গণহত্যায় শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের সংশ্লিষ্টতা রয়েছে দাবি করে তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করে প্রসিকিউশন। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীর দাবি, গণহত্যায় শেখ হাসিনার কোনো সায় ছিল না, নিজে বাঁচতে সাবেক প্রধানমন্ত্রীকে ফাঁসাতে চাইছেন আবদুল্লাহ আল মামুন। আবদুল্লাহ আল মামুন সাহেব উনি নিজে বাঁচার জন্য একটি অপকৌশল হিসেবে নিজেকে অ্যাপ্রুভার ডিক্লেয়ার করেছেন। অনুশোচনা নেই, উল্টো তিনি সোশ্যাল মিডিয়ায় নানানভাবে হুমকি দিচ্ছেন, যারা মামলা করেছে, যারা সাক্ষী দিয়েছে তাদেরকে হত্যা করার জন্য, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার জন্য হুমকি দিচ্ছেন। ২৩ অক্টোবর যুক্তিতর্ক উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল জানায় ১৩ নভেম্বর এই মামলার রায়ের দিন ঠিক করা হবে। ১৩ই নভেম্বর তারিখ নির্ধারণ করেছেন, ওই দিন তিনি ঘোষণা করবেন কবে রায়টা প্রোনাউন্স করবেন। এই মামলায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। প্রথম কোনো মামলার রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পরিণতি কি হয় আর রাজসাক্ষীর প্রতিদান হিসেবে চৌধুরী আবদুল্লাহ আল মামুন খালাস পান কিনা সেদিকেই নজর থাকবে সবার। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা।